আমি সবসময় ভাবতাম কিভাবে আমেরিকা যাওয়া যায়। দেখতাম আমাদের মিশনে আমি এসডিএ চার্চের সদস্য ছিলাম। আর তখন আমি দেখতাম আমাদের তো মানে চার্চ থেকে বা আমাদের মিশন থেকে অনেকেই আমেরিকা পাড়ি দিচ্ছে। তখন ভাবতাম আমার তো কেউ আমেরিকাতে নেই, আমাকে কে নিবে। আর যদি যেতে পারতাম আর দেখতাম ওদের অনেক তো মানে বিলাসিতা। ও সেই সময় একটা জিনিস দেখতাম যে তাদের অনেক শাড়ি আসতো, আত্মীয় স্বজনের জন্য অনেকে শাড়ি পাঠাতো। আর বাংলাদেশে সে সময় শাড়ি মানে বিশাল একটা ব্যাপার। তার মানে আমি গরিব ঘরের মেয়ে, মোটামুটি গরিব বলতেই বললে ভুল হবে না, কারণ আমার বাবার আয় তেমন ছিল না। আর সেই সুবাদে আমেরিকা যাওয়ার একটা ব্যাপারটা এটা তার মানে এটা আমার চিন্তা করা ঠিক ছিল না। যাই হোক, কিন্তু আমি এখন লন্ডনে আছি। আমি লন্ডন থেকে আপনাদেরকে আমার অভিজ্ঞতা এবং আমার ধ্যান ধারণা বা কিভাবে আপনি ইউরোপে বা আমেরিকাতে আসতে পারেন খুব সহজে, খুব সহজে আপনি আমেরিকাতে আসতে পারেন। আচ্ছা, আপনি নয় আসতে পারেননি, আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনার প্রজন্ম অর্থাৎ আপনার সন্তান যে হয়েছে তাকে আপনি কিভাবে রেডি করবেন? হ্যাঁ, আমেরিকা ইউরোপে আসার জন্য আপনি আপনার যেটা করতে হবে ছোটবেলা থেকেই আপনার আপনার সন্তানকে সেই মেন্টালিটি ভাবে তৈরি করতে হবে। আমি বলছি না তাদের পোশাক আশাক আপনাকে পড়া শিখাইতে হবে বা ওই ধরনের খাবার আপনাকে খাওয়াতে হবে, এগুলো কিছুই না। শুধু একটা জিনিস যদি আপনি চেঞ্জ করতে পারেন, একটা, আর এটা কিন্তু কঠিন কিছু না, একেবারে তোমার জলের মতন সাধারণ, সেটা হলো যে ইংলিশ। আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে এই ইংলিশটাকে, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে এটাকে ছোটবেলা থেকে আপনি একটা সাবজেক্ট হিসেবে ধরবেন, এটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরবেন না। আপনার ছেলেকে আপনি ডাক্তারি পড়াতে চান, ইঞ্জিনিয়ারিং পড়াতে চান, আপনি জানেন যে ডাক্তারি পড়লে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো টাকা ইনকাম হবে। হ্যাঁ, কিন্তু এই ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি যে লন্ডনে আসতে পারবেন বা আমেরিকাতে যেতে পারবেন এর কিন্তু শিওরিটি নাই, বরং আরো কঠিন। যারা নাকি ডাক্তার পাশ করেছেন বা ডাক্তারি পাশ করেছেন, ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, টিচারই করছেন এবং চিন্তা করেন টিচারদের ডিমান্ড আছে দেশে, আপনি সে টিচারই করবেন, এটা তাদের জন্য খুবই কঠিন। যত ভালো পোস্টের জন্য আপনি তার মানে চিন্তা করবেন এই দেশে আসার, তত আপনার জন্য কঠিন। কারণটা কোথায়? ওই যে ইংলিশ। কারণ আপনি তো ইংলিশ বুঝেন, লিখতে পারেন, আপনি চিন্তা করতে পারেন আপনি একটা ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনার সাবজেক্টই ছিল ইংলিশ, সুতরাং আপনার তো কোনো সমস্যা হবে না। এর একেবারে একেবারে ভুল ধারণা। কারণ কি জানেন, ওরা কি ধরনের ইংলিশ আপনার কাছ থেকে আশা করে? আপনি যেভাবে বাংলা বলছেন, শুনে যেভাবে বুঝতে পারছেন বাংলা, ঠিক একইভাবে আপনি ইংলিশটা এভাবে আপনাকে বুঝতে হবে, এভাবে আপনাকে বলার দক্ষতা থাকতে হবে। তাহলেই আপনি বিদেশে ডাক্তার হিসেবে বা ইঞ্জিনিয়ার হিসেবে বা নার্স হিসেবে বা টিচার হিসেবে আসতে পারবেন। অনেকে চিন্তা করে আমি তো নার্স, সুতরাং আমার ছেলেকে নার্সিং পড়ালে ভালো হবে বা তাড়াতাড়ি বিদেশ যেতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারে। আসলে কি জানেন, বিদেশে নার্সের দাম অনেক অনেক বেশি, কিন্তু আপনার বাংলাদেশের নার্সের দাম নাই। কারণ ওরা চায় নার্স, সেই নার্স এই দেশে আসুক যে নাকি তার মানে ইংলিশটাকে খুব সুন্দর মতো বুঝে বলতে পারে। কারণ একটা পেশেন্টের কাছে আপনি যাবেন, পেশেন্টকে কোনো কিছু বলবেন, কিন্তু আপনি যদি না বলতে পারেন, যদি না বলতে পারেন সে কি বলছে তা যদি না বুঝেন, তাহলে তো আপনাকে এখানে আনার কোনো প্রশ্নই আসে না। আসলে ইংলিশ যারা পারে না তাদের আমি সাধারণত আমি বলে থাকি যে তারা একজন অন্ধ মানুষ এবং কানে শোনে না, এই দুটো তাদের ডিফিকাল্টি। অর্থাৎ একটা জিনিস যে অন্ধ যে সে কিন্তু দেখতে পায় না, আবার যদি সে কানে না শোনে তাহলে তো আরো বিপদ। তাহলে ঠিক তেমনি আপনি যখন ইংলিশ জানবেন না, তখন আপনার ইংলিশ দেশে এলে পরে ঠিক ওরকমই হবে। আপনি যা দেখছেন সেগুলো আপনি বুঝবেন না, যা শুনছেন তা কিন্তু আপনি শুনছেন না, তা কিন্তু বুঝতেছেন না। তাই আপনি যদি বিদেশে আসতে চান তাহলে আপনাকে ইংলিশ সম্পর্কে ভালো তার মানে দক্ষ হতে হবে। অনেকে নিজেকে অনেক পণ্ডিত মনে করে, না আমি যতটুকু পারি অনেক তো কথা বলতে পারি, না আসলে এটা না। একটা দুটো ধরনের ইংলিশ আমাদের আছে, যেমন একটা লিটারেচার ল্যাঙ্গুয়েজ, তার মানে আরেকটা আছে জেনারেল, আইএলটিএস এর কথা আমি বলছি। এর দুটো ভাগ আছে। সাধারণত যারা নাকি কারা তার মানে জেনারেলটা দিয়ে আসে, ডিপেন্ডেন্ট ভিসা, অর্থাৎ আপনার হাজব্যান্ড এখানে এসছে আপনাকে নিবে, সুতরাং জেনারেল আপনাকে একটা ওইটা একটা জেনারেল, এটা একটু অতটা কঠিন না।
তারপরে বেশ কঠিন। আর আবার আছে ওয়ার্ক পারমিট ভিসাতেও জেনারেলটা নিয়ে আসে, তাও ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আইএলটিএসটা একেবারে ভিন্ন। তাদের এডুকেশনাল এবং তাদের স্কোরটা থাকতে হয় 7.5, ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তবে তার জন্য ডিফিকাল্ট না যে ছোটবেলা থেকে, যার মা বাবা ছোটবেলা থেকে তাকে ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসেবে ধরে ডাক্তারি পড়তে যেরকম সারা দিন রাত আপনাকে খাটতে হয়, ওই ইংলিশের পিছনে আপনাকে ওভাবে, তার মানে ওভাবে খাটতে হবে যখন যখন নাকি আপনি হঠাৎ করে ইংলিশ তার মানে চর্চা করা শুরু করবেন। কিন্তু আপনি যে ছোটবেলা থেকে ইংলিশটা শিখেন এবং ইংলিশটা বলার বা শোনার চেষ্টা করেন, লাইক বাংলা যেভাবে আমরা বলছি, যেভাবে শুনছি, ওভাবে যদি করেন, তাহলে দেখবেন কিন্তু আপনার ইংলিশটা যখন আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করবেন বা আপনি যখন নাকি কোনো তার মানে ডাক্তারি শেষ করবেন বা আপনি ইঞ্জিনিয়ারিং শেষ করবেন, নার্সিং শেষ করবেন, টিচারিং, আপনার টিচিং অবস্থায় আছেন এবং এটা শেষ করবেন, তখন কি আপনি এদেশে খুব সহজে আসতে পারবেন। তো ব্যাপারটা ধরো কি, যে এই যে ইংলিশ যেটাকে আমরা মনে করি তার মানে কি পয়েন্ট, একেবারে 1 নাম্বার যদি কোনো পয়েন্ট থাকে বিদেশে আসার আপনার দক্ষতার ক্ষেত্রে, তাহলে ইংলিশটা। আপনি ডাক্তার কিন্তু ইংলিশ জানেন না, আপনি ইঞ্জিনিয়ার কিন্তু ইংলিশ জানেন না, অর্থাৎ আপনি একটা তার মানে ডিগ্রি পাস যে করেছে তার ইকুইভ্যালেন্ট হয়ে গেলেন, অর্থাৎ তারও যে কোয়ালিটি আপনারও সেই কোয়ালিটি। আপনারা এখানে দেখবে না যে আপনি ডাক্তারি পাস করেছেন, আপনারা এখানে দেখবেন ওরা দেখে কি, আচ্ছা সবচেয়ে সহজ হলো কি, তাহলে কিভাবে আপনি সবচেয়ে সহজে আপনি আসতে পারেন বিদেশে, ডাক্তার হলে নো, ইঞ্জিনিয়ার হলে নো, নার্স হলে নো, তাহলে কিভাবে? সাধারণ একটা ব্যাপার, সেটা হলো যে আপনি যদি গ্রাজুয়েট হন যে কোনো সাবজেক্টে যেভাবে পারেন, আপনি যদি গ্রাজুয়েট হন, ওখানে দেখতেও যায় না 3rd ক্লাস পাইছেন না 2nd ক্লাস পাইছেন নাকি আপনি স্ট্যান্ড করছেন, ডাজন্ট ম্যাটার, আপনি শুধু গ্রাজুয়েট কিনা সেটা আপনারা জানতে চাবে। তারপরে কোয়ালিফিকেশনটা কি লাগে, তারপরে এই যে আইএলটিএস বা আপনার ইংলিশের উপর দক্ষতা, তারপরে কি লাগবে 3 নাম্বার হলো আপনার ফিনান্সিয়াল, আপনি সাপোর্ট আপনি নিজেকে দিতে পারবেন কিনা, কারণ একটা দেশে আসবেন, থাকবেন, খাবেন, থাকার অনেক খরচ, খাওয়ার অনেক খরচ, ট্রান্সপোর্টেশন অনেক খরচ, তারপরে হেলথের ব্যাপারে অনেক খরচ, এটা আপনাকে দেখতে হবে। তা দেখা গেল আপনি খুব সহজে বিদেশে আসতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি দেশের মাটিতে লাখ লাখ টাকা কামাবেন, মানে সম্মানের সাথে আপনি টাকা কামাবেন, এটা সত্য কথা, এবং বিদেশেও আপনি অনেক টাকা কামাবেন, একটা ডাক্তার হিউজ টাকা ইনকাম করে। কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনার বাবাকে মা বাবাকে অত প্রেশার দেওয়ার দরকার নেই, আপনি বিদেশে এলে কি করতে পারবেন, প্রচুর টাকা কামাবেন। হ্যাঁ, তখন আপনার ওই মনে যে কষ্ট থাকবে ওটা দূর হয়ে যাবে। তো আপনি কিভাবে এটা পারবেন? শুধু আপনাকে কি করতে হবে, পড়তে হবে ভালো মতো। আচ্ছা, আমি গ্রাজুয়েট কমপ্লিট করব আর আমার ইংলিশ স্কিলটা আমি বাড়াবো। ইংলিশ স্কিলটা যখন আপনি বুঝবেন আপনার বাড়ানো দরকার, সে সময় আপনার অনেক দেরি হয়ে যাবে। এটাকে বুঝতে হবে আপনার মা বাবার। আপনি যখন ছোট তখন থেকে আপনার মা বাবার বুঝতে হবে, যারা নাকি এখন ওই দিনগুলো ফেলে এসছেন, এখন চিন্তা করছেন আমার তো লেট হয়ে গেছে। আসলে এইটা যারা চিন্তা করছেন তখন চিন্তা করেন, ঠিক আছে আমি পারিনি, আমার সন্তানকে আমি করব, আমার সন্তানকে আমি এটা ইংলিশটা ভালো করব। যেমন আমি ছোটবেলা থেকে আমার কথা বলি, আমি জানি না কেন আমাদের মিশনে কিন্তু মোটামুটি একটা ইংলিশ স্টাইলে একটা তার মানে পড়াশোনা চলতো, কিন্তু আমাদের টিচার ইংলিশ ঠিক মতো বলতে পারতো না, দুঃখের বিষয়টা। এখন বলছি যারা শুনছেন তারা তো মনে করবো ও লিলি কি বলে, আমরা তো ভালোই পারতাম। আসলে আপনারা পারতেন না, পারতেন না, তারপর আপনারা আমাদেরকে সাহায্য করতেন, আপনারা এটা একটা ভালো দিক যে আপনারা আমাদের সাহায্য করেছেন, ইন্সপায়ার করেছেন যাতে আমরা ইংলিশের প্রতি আকর্ষণ হই, এটা একটা ভালো দিক। তা আমি আর কি নাকি জানি না, যখন আমি নার্সিং পড়তাম, আমি কিন্তু নার্স, হ্যাঁ, কিন্তু আমি যখন নাকি নার্সিং পড়তাম তখন তো অন্যদিকে আমার খেয়াল নাই যে আমার ইংলিশ ভালো করতে হয়, ভালো কি মন্দ ওইটার দিকে আমি আমার কনসেন্ট্রেশনটা ওদিকে যায়নি। তবে এতটুকু বুঝতাম যে আমার একটা এডুকেশন দরকার, তা নার্সিংয়ের পাশাপাশি আমি তার মানে ডিগ্রি কমপ্লিট করি। আর এই ডিগ্রি কমপ্লিট করাটাই আমাকে একটা সুবিধা আমাকে এনে দিয়েছে। আমি কিন্তু এই লন্ডনে আছি নার্স হিসেবে না, আমি জেনারেল একজন মানুষ হিসেবে এখানে আছি। আর এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পেরেছি বলেই আমি আজকে এইখানে পার্মানেন্ট হতে পেরেছি। অর্থাৎ আমি বাংলাদেশে আমি ডিগ্রি পাস করেছি, এখানে যখন এসছি তখন আমি এখানে এসে আমি মাস্টার ডিগ্রি তারপর মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করি। আচ্ছা, যাই হোক, এভাবে আমার কিন্তু পরবর্তীতে বিদেশে স্থায়ী হওয়ার একটা সুযোগ এসেছে। আমার সাথে আরও দুটো নার্স এসেছিল, কিন্তু তারা এই দেশে থাকতে পারে নাই, কারণ তারা যে স্কিল মানে যে ব্যাপারে স্টাডি করতে এসেছিল
তারপরে তারা ওইটাকে এক্সটেন্ড করতে পারেনি, কারণ তাদের তো শুধু নার্সিং, তাদের তো আদার কোনো কোয়ালিফিকেশন ছিল না, অর্থাৎ তারা মেট্রিক পাস করে তারা নার্স হয়েছিল। কিন্তু বাংলাদেশে মেট্রিক পাস করে মানে নার্স হতে পারেন, কিন্তু ওইটা দিয়ে যদি কোনো আপনি এই দেশে আসেন কোনো আবার একটা ফার্দার কোনো স্টাডির ব্যাপারে আসতে পারবেন, কিন্তু তারপরে আপনি কোথায় যাবেন, কোনো আর আপনার স্কোপ নাই। কিন্তু আমার ছিল, যেমন আমি ডিগ্রি পাস ছিলাম, চট করে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, আমি এদেশে পার্মানেন্ট হয়ে গেলাম। তো এই যে দেখেন, সাধারণ মানুষের জন্য বিদেশ খুবই সহজ, কিন্তু যারা আবার বেশি উচ্চশিক্ষিত তাদের জন্য আবার খুবই কঠিন। কোন দিক দিয়ে কঠিন? কারণ ইংলিশ রিকোয়ারমেন্টস ভেরি হাই, অর্থাৎ তাদের 7.5 লাগবে, যা নাকি পাওয়া চারটিখানি কথা না। তা যারা নাকি হতাশ হয়ে যান, আরে আমার তো কেউ নাই, বিদেশে কেউ নাই, আমাকে কে নিবে, এইটা কিন্তু কখনো ভাববেন না। আপনি বিদেশ আসবেন আপনার গুণে, কারোর কারোর দরকার হবে না। আমার কিন্তু কেউ ছিল না, আমার কেউ ছিল না, আমার ছিল না টাকা পয়সা, আমার মার দিক দিয়ে বাবার বাড়ির দিক দিয়ে তো আমার কোনোদিনও সাপোর্ট ছিল না। আমার মা আমাকে কোনোদিন জিজ্ঞাসা করে না তুই পড়তে পায়, কোনোদিন সে চাইতেও না। আমি নার্সিং পড়তেও চাইনি কখনো। আমি চেয়েছিলাম, তার মানে আমি পড়াশোনা করব, ভালো কিছু একটা করব, কিন্তু আমার মা আমাকে দেয়নি। সে বলছে সংসারের সব কাজ করে তুই যদি পড়তে পারিস পড়বি। তা সেখানেও আমার অনেক সমস্যা ছিল আমার মায়ের সাথে, যেহেতু আমার মা আমার একদম দেখতে পারতো না। তার মানে মনে হয় যেন আমি তার চোখের কাটা ছিলাম। যাই হোক, এটা অনেকের এটা বিশ্বাস হবে না, বিশ্বাস না হওয়ারই কথা, কারণ মা এরকম হয় না। তারপরে আমি ওখান থেকে এনিহাও ওই সংসার থেকে বেরোনোর জন্যই আমি আর কিনা পরবর্তীতে আমি নার্সিংয়ে যাই, যেহেতু আমার যা একটা তো এডুকেশন তো আমার হবে, নিজে অন্তত প্রাণে বেঁচে গেলাম তার থেকে। কিন্তু আমি লেখাপড়া কিন্তু ছাড়িনি, আমি নার্সিংয়ের পাশাপাশি আমি ডিগ্রি পাস করেছি। পরবর্তীতে আমি লন্ডনে এসেছি। আর এখন লন্ডনে কিভাবে এলাম, আমি যখন এরপরে যেহেতু আমার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার তো লাইফ শেষ, কারণ আমার মা বাবার কোনো সাপোর্ট আমার ভিতরে নাই, বা আমাকে তারা করে না। তো বাপের বাড়ি আমি কোনোদিন বিয়ের পরে যাইনি বলতে গেলে, মানে একবার আমি গিয়েছিলাম, তারা কোনোদিন আমাকে নেয়ও না। যাই হোক, ওই কথায় আসছি না। দেখলাম স্বামীর বাড়িতে যখন দেখলাম যে আমার হাজবেন্ড ওরকম তার মানে কর্মঠ ব্যক্তি না, সে একটু ছোট এনজিওতে কাজ করে, ওইখানে তার সে ওইখানে সীমিত, ও যেরকম আছে সেরকমই। তার কথা যে আমি যতটুকু পারছি করছি, আমি আর বেশি কিছু করতে পারবো না। সে কোনোদিনও 10 টাকা ইনকামের জন্য, আবার সে তখন খুব ভালো কম্পিউটার জানতো, সে ট্রেনার হিসেবে কাজও পেয়েছে, কিন্তু সে করেনি, যেহেতু সে অলস টাইপের, সে কোথাও জার্নি অত সহ্য করতে পারে না, বা সেটা করবে না সে। তখন আমি দেখলাম যে আমি তো নার্সিং গভর্নমেন্টের জব পেলাম, কিন্তু গভর্নমেন্টের জব আমি যেতে জয়েনও করেছিলাম, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা বুঝেনি যে ওটাতে আসলে তার মানে প্রচুর ডার্টি, জানে কি আমি আসলে ওইটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। ছোটবেলা থেকে মানুষ মানে নোংরা পছন্দ করি না। এনিহাও আমি নার্সিং কমপ্লিট করেছি, কিন্তু আমার ভিতরে ওই যে চাকরি করবো, এটাকে পেশা হিসাবে নেব, এটা আমার ভিতরে কখনোই গ্রো করেনি। তা আমি এখন চিন্তা করলাম, সেই আমলে আমি যখন পাশ করে বেরিয়েছি 1992, তখন কিন্তু নার্সদের বেতন এত কম, 1000 টাকা, জানে কি চিন্তার বাইরে। তবে জিনিসপত্রের দাম কম ছিল, 500 টাকায় আপনি আপনার সংসারের এক স্বামী স্ত্রীর সংসারে 500 টাকা হলে আপনার চাল ডাল তেল এটা কেনা হয়ে যেত, ভালো চলা যেত। কিন্তু 1000 টাকা দিয়ে একটা সংসার চলতো না। তা ওই বেতনটা, যাই হোক, নার্সিংয়ে আর যাওয়া হলো না। তখন আবার যেহেতু আমি তখন ডিগ্রি পাস করেছি, তখন আমার কি হচ্ছে, আমি সেক্রেটারিয়াল জবে আমি চিন্তা করলাম যে অফিসে তো অন্তত পক্ষে 3000 টাকা দেয়। তা আমি ওদিকে মনোনিবেশ করলাম, হ্যাঁ পেয়ে গেলাম। ওইটা আমি তখন নার্সিং সেরে ওখানে আমি কাজ শুরু করলাম। কিন্তু যখন আমি একজন তার মানে একটা অফিসের সেক্রেটারি বা পিএ বা যাই বলেন না কেন, তখন দেখলাম যে ইংলিশটা অনেক বেশি দরকার। তা আমি চিন্তা করলাম, একদিন আমার এক বসকে জিজ্ঞাসা করলাম যে আমি ইংলিশ কিভাবে আমার ইংলিশটাকে আমি ডেভেলপ করতে পারি। তখন আমাকে বললো, আননোন ওয়ার্ড, তোমার ওয়ার্ড কালেকশন বেশি লাগবে এবং ভুলভ্রান্তি হবে, তুমি কথা বলার চেষ্টা করবা। আর একটা হলো, যা চিন্তা করবা তা ইংলিশে চিন্তা করবা। আমি ঠিক তার কথাই শুনলাম। শুনে আমি আমি কি করলাম, সেটাই আমি চেষ্টা করা শুরু করলাম, যে ইংলিশ নিজে থেকে আমি যা চিন্তা করি ইংলিশে চিন্তা করি, আর ভুলভাল যা বলার চেষ্টা করি, আর যা যেখানে দেখি না কেন সব আমি তার ওয়ার্ড আমি এটা কালেক্ট করে এটা মুখস্থ করার চেষ্টা করি। এটা ছিল আমার ইংলিশ শেখার প্রথম ধাপ। এখন আমার শুরু হলো ইংলিশ চর্চা। যেখানে একটা আননোন ওয়ার্ড দেখি যেটা আমি বুঝি না, ইভেন যখন আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকি, তখন আমি রাস্তার পাশে অনেক পোস্টার থাকে বাংলাদেশে, দেখতে পাচ্ছেন মেইনলি ইংলিশে লেখা থাকে
যেটা আমি বুঝতাম না আমি ঘরে এসে ওটা লিখে এটা আমি মুখস্থ করতাম এবং আহ, চেষ্টা করতাম ওটা দিয়ে আমি একটা বাক্য তৈরি করতে। তো এইভাবেই আমার আর কি না ইংলিশ তার মানে শেখার আমার যে পদ্ধতিটা এভাবে আমার শুরু। তা আমি চিন্তা করলাম, আচ্ছা আমি যে বলছি কথাগুলো এটা ঠিক কিনা। এই জন্য একটা টোফেলের একটা বই আমি এটা একটা জোগাড় করলাম। যাই হোক, এরপরে আমি দেখলাম যে আমার বেশ ইমপ্রুভ হয়েছে। কিন্তু আমার তখন বয়স কত? আমার বয়স তখন নিয়ারলি 31, অর্থাৎ 31 বছর বয়স, যখন নাকি আমি এইগুলো কাজ শুরু করেছি, অর্থাৎ যখন আমি তার মানে ইংলিশ শেখা শুরু করেছি। তো এই বয়সে এসে কিন্তু এত সহজ না আমি তাড়াতাড়ি মুখস্থ করে বা আমি ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশটাকে একদম বাংলা মতন ফ্লুয়েন্টলি বলবো। তার মানে আমার হিয়ারিং প্রবলেম হবে না। তার মানে যারা নাকি ইংলিশ তাদের কথা আমি একেবারে খুব সুন্দর করে বুঝতে পারবো, এটা কিন্তু আমার হয়নি। তা অনেক চেষ্টা করতে হয়েছে আমাকে। এখন তার মানে আপনাদের কাছে একটা কিছু বলতে গিয়ে এখন আমি আমারটা বলছি, এই কারণে বলছি যে আমার কিন্তু সময় লেগেছে অনেক, যেহেতু আমি শুরু করেছি যখন আমার বয়স 31 বছর। আর আমি মোটামুটি ভালো একটা স্কুলে পড়েছি। আমি আপনাদের আগেই বলেছি আমাদের টিচাররা কিন্তু ভালো ইংলিশ জানতো না, কিন্তু তাদের ইংলিশ বলতে বাধ্য করা হতো, যেহেতু আমাদের তোমার স্কুল বুঝেছিল যে ইংলিশটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের। আহ, হয়তো বা এই সময় আমরা যে স্কুলে পড়াশোনা করেছে সেখানে তো বড়লোক ছেলেপেলেরা অত পড়াশোনা করতো না। এটা বাইরের স্পন্সরের মাধ্যমে বোর্ডিং স্কুলটা চলতো। তো বুঝতে পারছেন স্পন্সরে কারা পড়াশোনা করে, অবশ্যই গরিব ছেলেপেলেরা। কিন্তু যেহেতু গরিব ছেলে, তার মানে আমরা ওখানে পড়াশোনা করতাম, তারা তো জানতো যে আমরা তো এখান থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো করতে পারবো না। কারণ আমাদেরকে তো ওই আমাদের স্পন্সর অতদিন পর্যন্ত আমাদের কাছে থাকবেও না, আর আমরা কোথায় চলে যাবো। আমাদের মাত্র ম্যাট্রিক পর্যন্ত আমাদেরকে হেল্প করতো, তারপরে আমাদের তা এদেরকে আমাদের আমাদের ওইখানে যারা আমরা পড়াশোনা করেছি, দেখা যেত যে তারপরে আমাদের শুধু ওই ওই নার্সিং বা আমাদের এডুকেশনাল দিক দিক দিয়ে, অর্থাৎ আমরা কেউ ডিগ্রি পাস করেছি, কেউ মাস্টার্স করেছে, এভাবে আর কি না হয়েছে। তা আমার ব্যাপারটা হয়েছে কি যে ওই একই অবস্থা। আমি ওখান থেকে নার্সিংয়ে গেছি, নার্সিং থেকে এসে দেখলাম যে বিশাল বড় সমুদ্র। আমরা যা চিন্তা করি যে আপনি এইটা পাশ করলে এইটা হবেন, ওইটা পাশ করলে ওইটা হবেন, কিন্তু দেখা যাবে যে আপনি সবটা হচ্ছে আপনার, কিন্তু আপনার মনের সাথে মিলছে না। যেমন আমার হয়েছে, আমি পাশ করেছি নার্সিং, তা আমার তো নার্সিং এ কাজ করা একদম মন নেই। এখন আমি কি করব? অবশ্যই আমাকে যেতে হবে জেনারেল কোনো কাজে। ওখানে গিয়ে দেখি একটা সমস্যা, আমার ইংলিশ। যাই হোক, তা আমি আমি চর্চা কিন্তু কখনো মানে থেমে রাখিনি, সবসময় চালিয়ে গেছি। যাই হোক, আমি সাকসেস। আমি এখন লন্ডনে। বারে বারে বলছি, বেশ ভালোই লাগছে কথাটা বলতে। কারণ কি জানেন, ওই সময় যে কষ্ট করেছি না, তার ফলটা পেয়েছি। তা যারা নাকি জেনারেল শুধু ডিগ্রি পড়ছেন, তারা কখনো মনে করবেন না যে আপনারা খুব খারাপ একটা পর্যায়ে আছেন। আপনারা যদি ইংলিশটা ভালো মতো জানেন, খুব ভালো মতো জানেন, মনে করবেন আপনারা ডাক্তারি পড়ছেন। হাসছেন? যারা ডাক্তার তার মানে ডাক্তারি পড়েছে বা পড়ছে, বা যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তারা আমার কথায় হাসবেন। হ্যাঁ, হাসতে পারেন, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। যারা বাংলাদেশে ডাক্তারি পড়ছেন, আপনি লন্ডনে আসেন, খুবই কষ্ট আপনাকেও এই ইংলিশটা পার করে তারপরে আপনার সেই ডাক্তারি পজিশনে এখানে যেতে। আর মেইন টাইম যে নাকি শুধু তার মানে ডিগ্রি পাস করেছে এবং ভালো ইংলিশ জানে, খুব ভালো ইংলিশ জানে, ছোটবেলা থেকে সে চিন্তা করেছে, ভাই আমি তো ডাক্তার, তোমার ডাক্তার হতে পারবো না, আমার বাবা মার অত সামর্থ্য নেই। সে কি করেছে? খেয়ে না খেয়ে ইংলিশ শিখেছে। সে বিদেশ চলে এসেছে, ভালো জায়গা চাকরি করছে, এখানে চাকরি কিন্তু অভাব নাই। কিন্তু জেনে কি ওই চিন্তা করেছে, আমি ইংলিশ, আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার, আমি যে তার মানে যে কোনো কাজ করতে পারবো, আমি খুব একটা ভালো জব পাবো। ডাক্তারি তোমার জব না পেলেও আমি ভালো জব পাবো, এটা একদম ভুল ধারণা। আপনার যদি ইংলিশ ভালো হয়, আপনি ভালো জব পাবেন, এটাতে আপনি তোমার নিশ্চিন্তে থাকুন। তারপরেও এ চাকরির ব্যাপারটা না ভাগ্যের। এটা আপনি বলতে পারবেন না যে আপনার আপনি এত সব দিকে ভালো তারপর আপনার হয়নি। অনেক কিছু ব্যারি করে, অনেক কিছু ব্যারি করে চাকরি ব্যাপারটা। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আমি আমি আপনাদেরকে একটাই বলতে চাচ্ছি, যে কারণে এত কথা বলা এত কিছু, তার মেইন কারণ হলো আপনি যদি ইংলিশে ভালো হন, এবং ইংলিশটা কিন্তু হঠাৎ করে আপনি ইংলিশে ভালো হতে পারবেন না। অবশ্যই এটাকে আপনার একদম রুট থেকে ধরতে হবে। অর্থাৎ আপনি যখন ছোট, যখন আপনি কথা বলতে তার মানে শিখছেন, এই সময় যদি আপনার বাবা মা আপনাকে শিখায়, তাহলে হ্যাঁ আপনি একদিন ভালো কিছু করবেন বা ভালো একজন আহ, কিছু হবেন।
সে দেশে হোক আর বিদেশে হোক। সুতরাং ডাক্তার না হলেও, ইঞ্জিনিয়ার না হলেও যদি আপনার ইংলিশ ভালো থাকে, আপনি ওই মূল্যেরই চাকরি পাবেন, এটা একদম নিশ্চিত। তা ছোটবেলা থেকে ইংলিশ শিখুন, আর দেশে থাকুন আর বাইরে থাকুন, ভালো থাকবেন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম। আমেরিকা আসতে চান, কোনো সমস্যা নাই। তো বুঝে ফেলেছেন কি করলে আপনি সহজে আমেরিকা আসতে পারবেন, বা ইউরোপে আসতে পারবেন, বা লন্ডন আসতে পারবেন, অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। একেবারেই সহজ, একেবারেই সহজ এই সমস্ত দেশে আসা। শুধু একটা ব্যাপার, সেটা হলো কি, ছোটবেলা থেকে যেভাবে আপনি বাংলা বলছেন সেভাবে আপনি ইংলিশ বলার চেষ্টা করবেন। আর এটি করতে হবে আপনার মা বাবাকে। কারণ ছোটবেলা তো আপনি আপনার নিজে ভালো বুঝবেন না, বা ইংলিশটা কি সেটাও বুঝবেন না, তাই না? সুতরাং মা বাবা যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এই ইংলিশের প্রতি তার মানে একটু যত্নশীল হন, ওনারা যদি এই ইংলিশটাকে যদি সাবজেক্ট মনে করেন, তাহলে দেখবেন যে আপনার ছেলে পেলে বা আপনি খুব সহজে এই লন্ডনে আসতে পারবেন, আমার মতো এসে এইভাবে কথা বলতে পারবেন। কারণ আমি বুঝেছি যে আমার বিদেশে আসার বা আমার বিদেশে আসার যে স্বপ্নটা পূরণ করেছে শুধু এই ইংলিশটা, আর অন্য কিছু না। বিশ্বাস করেন, আশা করি আপনারা বুঝবেন এবং আপনারাও বিদেশে আসবেন। একদিন দেখবো যে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে পাঠিয়েছেন, তখন আপনারা আমার কথা স্মরণ করবেন যে হ্যাঁ, ওই মহিলা বলেছিল। এই অপেক্ষা রইলাম আমি। ভালো থাকবেন সবাই।